This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই আপনারা জানেন হাজির ঠোঁটকাটা, আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির। আজ শুরু করব রাজনীতির যুদ্ধংদেহী পরিস্থিতি নিয়ে। একেবারে যুদ্ধ লেগে গেছে এরকম একটা পরিস্থিতি, আর সেই যুদ্ধের আবহ বিধানসভার অন্দরেও। রাজ্যপালের ভাষণের উপর কাল অধিবেশনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তার আগে আজই অধিবেশনে সরস্বতী পুজোর প্রসঙ্গ তুললেন বিজেপির মহিলা বিধায়করা। প্রস্তাব পাঠ হলেও আলোচনা হলো না। ব্যাস, স্লোগানে উত্তাপ অধিবেশন। ওয়েলে নেবে কাগজ ছিঁড়ে কাগজ ছুঁড়ে বিক্ষোভ বিরোধী দলনেতার। তখনও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েলেন অধ্যক্ষ। তারপর কি হলো? বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে আরো ৩ জন বিজেপি বিধায়ক, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। তাদের 30 দিনের জন্য, 30 ডেজ, 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। বিরোধী দলনেতার মুখে 30% আর 70%-এর অঙ্ক কেন, সেই প্রসঙ্গে এবার আসবো। তার আগে আপাতত বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ক। আপনাদের যেমনটা বললাম, 30 দিনের জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সরস্বতী পুজো নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা নয়, আর তারপরেই স্লোগান শুরু বিজেপির। সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে নিয়ে চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট, এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। বিরোধী দলনেতার নেতৃত্বে ওয়াকআউট, ততক্ষণে সাসপেন্ড বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। কেন? সরস্বতী পুজোয় কেন বাধাদান করা হবে, আর তা নিয়ে মুখ্যমন্ত্রী কেন নীরব থাকবেন? এ নিয়ে যখন বিধানসভায় বিজেপির বিধায়করা চিৎকার করছেন, হইহট্টগোল করছেন, সেই সময় শুভেন্দু অধিকারী যেমনভাবে স্লোগানে নেতৃত্ব দিলেন, তেমনই একেবারে সরাসরি নিজের আসন থেকে বেরিয়ে গেলেন। রণংদেহী মেজাজে কার্যত ছুটে গেলেন স্পিকারের চেয়ারের দিকে। না, সেটা তার শুধু ওই বসে থাকলেই সাসপেন্ড করলে তখন সেই কথাটা মানাতো। মানে হি ওয়াজ ইন অ্যাকশন। ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুড়ে দিল। এটা তো যথাযথ নয়। কি ছুটে বসে বসে যাবো নাকি? আর পা আছে তো, ছুটেই তো যাব, স্পিকারের কাছেই তো আবেদন করব, একজন করুন। সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 ডেজ। 30 দিনের জন্য সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক ও বিরোধী দলনেতা। আমরা কোনো অশালীন ভূমিকা নিই। আমি অনেক দিনের এমএলএ। বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হওয়ার আগে থেকে আমি এমএলএ। বিমান বন্দ্যোপাধ্যায়কে আমাকে শেখাতে হবে না। এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার, অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে, মানে হেঁটে গিয়ে ওই কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না, একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। তো তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো প্রতিবাদ করেননি কেন? সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত নিগ্রহ করা হয়েছিল,
তারপরে সংবিধানের কাছে বিচার চাইতে আইনসভায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে তো সেরকম কোনো ব্যাপার নয়। আইনসভা তুমি কার? বিরোধীরা বলেন হাউস বিলংস টু দ্য অপোজিশন। দিল্লিতে বলে বাংলার তৃণমূল, আর পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই কথাই বিরোধী বিজেপির মুখে। দেখুন, মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই তো থাকেন আইনসভায়, সে সংশোধন বা বিধানসভা, সংসদ বিধানসভা যাই হোক, সেক্ষেত্রে তাই দেখতে পাওয়া যায়। আচ্ছা, আইনসভায় কি বিক্ষোভ হয় না? আর হলেও ওয়েলে নেমে বিক্ষোভে এখন বেশ কড়া দেখতে পাওয়া যাচ্ছে স্পিকারকে, সে সংসদেই হোক বা বিধানসভায়, আর সেই পথে হেঁটেই স্পিকার এবার কড়া। তবু প্রশ্ন একটা বিরোধী দলনেতা তুলেছেন, বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করে। কিন্তু প্রথম থেকে আলোচনায় অংশগ্রহণ করেছেন, প্রশ্ন ছিল তার, প্রথম থেকেই ছিলেন। হচ্ছে এই যে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বরে ছিল আমার কোন্তাগারের প্রশ্ন। এই প্রশ্ন পর্বের উত্তর হয়ে যেতেই আজকে এখানে আমার প্রোগ্রাম আছে বলে আমি বেরিয়ে পড়েছি। বিশ্বনাথ কারকের নাম করেছেন বলে আমি শুনি, তাহলে সেটা জানি না আমি মুখ্যমন্ত্রী কিসের ভিত্তিতে করেছেন বা কোন কমপ্লেনের ভিত্তিতে করেছেন। ছিলেন না না ছিলেন আমি বলতে পারবো না, ব্যাপারটা আমি দেখিনি। বিশ্বনাথ কারক প্রথম থেকেই ছিলেন কিন্তু। আমি যখন আপনার প্রায় সিয়াখালার কাছেই চলে এসেছি, তখন আমাকে টেলিফোন করছে, বিশ্বনাথবাবু আপনি সাসপেন্ড হয়ে গেছেন। আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বিধানসভায় উত্তাপ আর বারবার সাসপেন্ড বিরোধী দলনেতা। এই নিয়ে একবার দুবার নয়, 4বার সাসপেন্ড। 2022 সালের 28শে মার্চ সেদিন অধিবেশনে উত্তাপ বকটুই কাণ্ডে, আপনাদের অনেকেরই মনে আছে, সেদিন সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। এর পরের বছর মানে 28শে নভেম্বর, এই 28শে নভেম্বর সেদিন জেলবন্দি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ছিল বিজেপির, সেদিনও বিরোধী দলনেতা সাসপেন্ড। এরপর দেখুন 12ই ফেব্রুয়ারি 2024, সেদিন সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিজেপি বিধায়করা, উত্তপ্ত বাক্য বিনিময় চলে, সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। তারপর ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভে সাসপেন্ড বিরোধী দলনেতা। পরপর দেখালাম আপনাদের, এবং এই বিরোধী দলনেতা সহ 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়। 7-এর দশকে বা 8-এর দশকে ময়দানে লাল কার্ডের কিন্তু এত চল ছিল না, মনে করে দেখুন যাদের মনে আছে। কিন্তু আজকাল মারকুটে খেলা হলেই ওই রেড কার্ড দেখিয়ে দেওয়া হয়। আর এবার অধিবেশনে ফাউল প্লেতে সাসপেনশন, হ্যাঁ ফাউল প্লেতে সাসপেনশন। বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। সপ্তদশ বিধানসভার মেয়াদ এখনও 1 বছরের বেশি সময় বাকি রয়েছে। তার মধ্যেই 4 বছর পূর্ণ হওয়ার আগেই 4বার সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে যে আচরণটা করলেন, সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। অত আমাকে এথিক্স শেখান না। আপনারা কি করেছেন লোক জানে। সরস্বতী পুজো আটকেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি আজকের বিজনেস ছুঁড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি। আপনার সামনে সচিব বসে, তার তো জন্য কৈফত আমি দিতে পারবো না, আবার করব। চড়া সুর বিরোধী দলনেতার। আবার রাজনীতির প্যাঁচের পাল্টাও কিন্তু আছে। কালই বিধানসভায় বক্তব্য রাখার কথা বিরোধী দলনেতার, মানে ছিল, আবার কালই মুখ্যমন্ত্রীর ভাষণ। আর সেই রাজনীতির প্যাঁচ কষে নতুন কৌশল বিরোধী দলনেতার। কিরকম শুনুন। যে লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন
বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। মুখ্যমন্ত্রী বয়কট সোমবারই ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা। কথাতেই তো আছে মর্নিং শোজ দ্য ডে। মঙ্গলবার রাজনীতি যে যুদ্ধংদেহী হয়ে উঠবে সোমবার সেই আভাসটা বিরোধী দলনেতার কাছ থেকে পাওয়া গেল। মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। মুখ্যমন্ত্রী একেবারে ফাঁকা মাঠে গোল করবেন এটা হয় নাকি? বিজেপি সে কাজ করতে দেবে না। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার অন্দরে রাজ্যপালের ভাষণের ওপরে বক্তৃতা করবেন, ঠিক সেই সময় সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভাষণ নিয়ে তার যে কথা বলার ছিল মঙ্গলবার, সেই বিষয় একইভাবেই সরব হবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সভায় ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। কে মুখ্যমন্ত্রীকে বয়কট করবে? মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা। এখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আসে কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় আসে? এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। তাহলে এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, আর রাজনীতি সেই নোটবুকই লিখে রাখলো ভোটের অঙ্ক। ওই যে ওরা থাকে ওধারে, মানে পার্সেন্টেজের হিসেব 30%, তাহলে 70%। সেই রাজনীতির অঙ্কেই কি তাহলে বিরোধী দলনেতার মুখে সরস্বতী পুজোয় বাধার প্রসঙ্গ এলো? একবার নয় কিন্তু বারবার এসেছে, একাধিকবার এসেছে। জন্য মা সরস্বতীর জন্য, বাগদেবীর জন্য, শ্বেত শুভ্র দেবীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। সাবির আলী আল আমিন মণ্ডল আবার অঙ্ক কষলেন বিরোধী দলনেতা। অঙ্ক মানে 30% আর 70%-এর অঙ্ক বোঝালেন। 30%-এর পাল্টা 70% একজোট হয়ে গেলে কেল্লাফতে। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারী গত কয়েক মাস ধরে যেভাবে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে নিজের ভাবমূর্তিকে তুলে ধরার চেষ্টা করেছেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে, আপনার 24 ঘন্টা লাগবে না। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। বিধানসভার অন্দরেও সেই একই ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করলেন, জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা যে তৃণমূল কংগ্রেস কি ইচ্ছে করেই শুভেন্দু অধিকারীকে এই হিন্দুত্বের কাঠ খেলার সুযোগ করে দিল বিধানসভার অন্দরে। লোকের কাছে ধরা পড়ে যাবে তো,
লোকের কাছে পুরনো ভিডিও আছে, লোকে পুরনো অভ্যাসগুলো জানে। উনি আসলে তৃণমূল, যে তৃণমূলের মাথায় আরএসএস, উনিও সেই তৃণমূল। অতএব এখন আরএসএসের তলায় তৃণমূল থেকে উনি বিজেপির ঘরে গেছেন, একই রকম। আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে বিজেপি পরিকল্পনা করেই এই সরস্বতী পুজোর ইস্যু নিয়ে বিধানসভার অন্দরে হইচই বাঁধিয়েছে। হিন্দু ভোট পাওয়ার পলিটিক্স হচ্ছে, হিন্দু ভোট পাওয়ার পলিটিক্সের জন্য উনি বললে উনি অজস্র কথা বলতে পারেন, আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না। কিন্তু একটা কথা পরিষ্কার, যে ওদের মানে আরএসএসের সর্বাধিনায়ক যিনি তিনি আসছেন, ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন, গর্বিত হিন্দু। যুদ্ধং দেহি রাজনীতি, শুরুতে যেটা বললাম, শাসকের ঘরেও কি। বীরভূম দেখুন, বীরভূম বোঝালো বীরভূম আছে বীরভূমেই। হ্যাঁ, আবারও সেখানে বোমাবাজি, আর সেই বোমার ধোঁয়াতে উঠে এলো কোন দলের অভিযোগ, যেটা বারবার বীরভূমের দস্তুর হয়ে গিয়েছে। গতকাল রাতে বোমা পড়ল বোলপুরের কঙ্কালীতলায় তৃণমূল নেতা আলেফ শেখের বাড়ির সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে সকালে এলাকায় যান কাজল শেখ। আলেফ শেখ জেলা রাজনীতিতে কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত। সকালে গেলেন কাজল শেখ, তারপরে তো বললেন, যদিও 2 বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি, বারুদ গন্ধ আমরা শুনতে পাইনি, কোথাও বোমাবাজি হয়নি, কোথাও গুলিবাজি হয়নি। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে বলতে পারবো না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। কারো নাম নেননি বটে, কিন্তু নিশানায় কে বুঝতে বাকি থাকলো না। রাজনীতি বড় বিষম বস্তু, অনেকটা হাতির দাঁতের মতো, একটা দাঁত খাওয়ার জন্য, অন্যটা দেখানোর জন্য। বীরভূমের রাজনীতিতেও তাই, কয় কাজল, কয় কেষ্ট, আবার কয় কোন দল। এই তো সেদিনও চললো, মনে করাই আপনাদের। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। সেটা বলতে পারেন, কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব যেন জেলায় আরও প্রকট হচ্ছে। কিছুদিন আগেই অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বাড়িতে বোমাবাজি, কঙ্কালীতলার উপপ্রধান তিনি। আর গতকাল রাতে কাজল ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। দেখুন, কঙ্কালীতলার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ওখানে যে গন্ডগোলটা হচ্ছে সেটা কিছু কিছু জায়গায় ব্যক্তি স্বার্থর ব্যাপারে হচ্ছে, তবে ওখানে কোনো রাজনৈতিক বিরোধ নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই। এবার প্রশাসন সক্রিয় আছে, যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসন ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পিসিমণি বলেছিলেন শিল্প করতে, পিসিমণির ভাইয়েরা বীরভূমে শিল্প করেছে, কুটির শিল্প, বোমা শিল্প, আর বাড়িতে বাড়িতে শিল্প হচ্ছে। আপনি দেখুন যে কিছুদিন আগে বালির কারবারকে কেন্দ্র করে এই তৃণমূলের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এক ভাইজান আর এক কাগজের বাঘ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে, কেন ঝগড়া করব? ভুল করি, আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন যে দাদা এটা ভুল হয়ে গেল। আমরা বীরভূম জেলায় সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে থাকবো।
পুরপিতার সঙ্গে বচসার জেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ তৃণমূল বিধায়কের। আবারও তৃণমূলের গোষ্ঠীকন্দল গোষ্ঠীদ্বন্দ্ব যেই নামেই রাখি না কেন একেবারে প্রকাশ্যে চলে এসেছে। জঙ্গিপুর পুরসভার কাজ দেখতে এলাকায় গিয়েছিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিধায়ক। সেখানে ছিলেন তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। দুর্নীতি নিয়ে অভিযোগ করতেই শুরু হয়ে গেল বচসা, আর তারপরেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন বিধায়ক। তাহলে বুঝতেই পারছেন যে একই দলের দুজন কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি দুর্নীতির অভিযোগ করেন, সেই অভিযোগ শুনে আরও একজন রেগে যাচ্ছেন, ফলে তখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ ছাড়া অন্য কিছু করার থাকে না। আমরা চোখে দেখেছি, চোখে কন্ট্রাক্টরের কাছে আমাদের এলাকার কাজ আমরা দুপুর বেশি করে আমরা করেন। তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, কিভাবে হয়েছিল, আপনাদের আমরা পুরোটা শোনালাম। এক পক্ষ আরেক পক্ষ, এবার এই দুই পক্ষ কি বলছে সেটা আলাদা আলাদা করে শোনায়। 12 নম্বর ওয়ার্ডে 3 ইঞ্চি ডাস আছে আর পেভার ব্লক আছে। এই শিডিউলে আছে 18 ইঞ্চি এবং পেভার ব্লক। এটা পুরোপুরি ফলস আছে। কতটা পেলেন? এই ওয়ার্ডে কতটা পেলেন? দুবার করে এলাম। 3 ইঞ্চি আছে ডাস, অনলি ডাস। কি করবেন? এর আইনের ব্যবস্থা হবে। শিডিউলে কত আছে? 18 ইঞ্চি আছে। আমি ভাই মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আইনের ব্যবস্থা আইন দিয়ে চলে। সেলা লোক আছে, বলেন তো কত কাজ হয়েছে সবাই মিলে। আর কালকে দেখতে আসবে, আমি জিসি মিলে ঘোরা করাবো। যদি 18 ইঞ্চি না থাকে আমি নিজে ভাই পত্র দিয়ে আলাদা আলাদা করে তাদের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আরো একবার শোনাবো ওই বচসার সময় যখন কথা কাটাকাটি চলছিল সেই সময় তাদের কি বাক্য বিনিময় হচ্ছিল। আরো একবার শোনাই সে অ্যাম্বিয়েন্স। আমরা চোখে দেখেছি, চোখে কন্ট্রাক্টরের কাছে আমাদের এলাকার কাজ আমরা দুপুর বেশি করে আমরা করেন। আপনাদের পরপর সবকটা বিষয় দেখালাম, পরপর সেই ছবিগুলো দেখালাম। শুধুমাত্র এই ছবি নয়, শুধুমাত্র এই ছবি এই বিষয় নয়, পরপর তো আপনাদের সব ঘটনা দেখায়। এবার আমি ঠোঁটকাটা আপনাদের হয়ে আপনাদের প্রশ্ন আরও একবার সবার সামনে তুলছি। তার কারণ শুধুমাত্র এই সময় TV9 বাংলায় ঠোঁটকাটা আপনারা দেখছেন না, মানে যাদের দিকে অভিযোগের আঙুল ওঠে, যারা একে অপরের দিকে ধেয়ে যান, যে একই দলের দুটো আলাদা আলাদা পক্ষ তৈরি হয়ে যায়, গোষ্ঠীকন্দল গোষ্ঠীদ্বন্দ্ব নানা বিষয়ে নানা সময় প্রকট হয়ে ওঠে, তখনই প্রশ্নটা ওঠে যে যাদের জন্য এত কিছু, সেই সাধারণ মানুষ যাদের আপনারা ভোটার বলে ডাকেন, যাদের দেওয়া ভোটে বা যাদের দিয়ে দেওয়ানো ভোটে আপনারা ক্ষমতায় আসছেন, তাদের জন্য কি করছেন? এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। কখনো কখনো এই দুর্নীতির অভিযোগের আড়ালেও দেখতে পাওয়া গিয়েছে কাটমানি প্রসঙ্গ উঠে এসেছে, তোলাবাজির প্রসঙ্গ উঠে এসেছে। একটার পর একটা এ রাজ্যের এই ঘটনাগুলো এই সময় দাঁড়িয়ে প্রশ্নগুলোকে আরও একটু প্রকট করছে, আর প্রকট করছে বলেই একটু চোখে আঙুল দিয়ে আমরা সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা দেখতে পারেন আপনাদের জন্যই ভালো। তার কারণ সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে শুধু নয়, সাধারণ মানুষ আমার মতোই বলতে চাইছে, ঠোঁটকাটার মতোই সে প্রশ্ন ডাইরেক্ট বলতে চাইছে, কিন্তু অনেক সময় বলতে পারছেন না ভয়। কিন্তু আমি ঠোঁটকাটা সেই ভয় পেলাম না, ভয় পাই না আমরা TV9 বাংলা। আমরা আবারও সাহসের সঙ্গে সে প্রশ্ন বারবার তুলব না, আপনাদের দোষ দিয়ে তুলছি না, আপনাদেরও দেখাতে চাইছি